ॐ तापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वया स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। प्रथमेই বন্দনা করি এই যুগের যুগদেবতা ঠাকুরমা স্বামীজির পাদপদ্ম। বন্দনা করি অতীত বর্তমানের সকল ধর্মের সকল আচার্যদের পাদপদ্ম। এরপরে এখানে উপস্থিত মাননীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রবৃন্দ, প্রত্যেকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ও নমস্কার। আমরা এখানে মিলিত হয়েছি ছাত্র শিক্ষক সম্পর্ক নিয়ে। ছাত্র যাকে আরেকটি কথায় বলা হয় শিষ্য। শিষ্য কাকে বলা হচ্ছে? শাস ধাতু থেকে শিষ্য শব্দটা, অর্থাৎ যাকে শাসন করা যায় সে হচ্ছে শিষ্য। এবং শিক্ষককে সংস্কৃতের আরেকটি শব্দতে বলা হয় আচার্য। আচার্য অর্থাৎ যার আচরণ ছাত্রেরা অনুসরণ করে তাদেরই বলা হয় আচার্য। আমাদের ভারতবর্ষের তথা সারা পৃথিবীর আচার্য যাকে আমরা এক কথায় অনুসরণ করতে পারি বর্তমান যুগের আচার্য স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তার স্বদেশ মন্ত্রে বলেছেন, হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। অর্থাৎ আমরা এমন একটা জাতি যে জাতির মধ্যে আমাদের অনেক কিছু আছে, গর্ব করার মতো বিষয় আছে, কিন্তু আমরা তা জানি না যে আমাদের ঘরে কি মূল্যবান সম্পদ আছে আমরা জানি না। আমরা পরের কাছে ভিক্ষা করে বেড়াই। একটা ছোট্ট গল্প বলি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকী ছোট্ট গল্প বলেছেন। সেই গল্পের মাধ্যমে আমাদের অবস্থাটা কি একটু বুঝবার। গল্পটা হচ্ছে এরকম, একজন লোক তার রাত দুপুরে একটু ধূমপান করার ইচ্ছা হয়েছে। ধূমপান জানো তো তোমরা? ধূমপান করা মানে তামাক খাওয়ার ইচ্ছা হয়েছে। এখন যেমন বিড়ি সিগারেট খায়, তার একটু তামাক খাওয়ার ইচ্ছা হয়েছে। তামাক খেতে আগুন লাগবে। তার এবার মাথায় চিন্তা উঠেছে, আরে আমার ঘরে তো আগুন নেই। সে কি করেছে, হাতে তার লণ্ঠন আছে, কিন্তু লণ্ঠন যেন হেরিকেনের মতো হয়। লণ্ঠন হাতে নিয়েই সে রাত 2টোর সময় তার বাড়ির থেকে আরেকটু দূরে আরেকজনের বাড়ি, আগেকার দিনে তো বাড়িগুলি দূরে দূরে ছিল, তো তত দূর পর্যন্ত হেঁটে গেছে। হেঁটে গিয়ে তাকে রাত দুপুরে জাগিয়ে তুলেছে। জাগিয়ে তুলে বলেছে যে আমার না খুব তামাকের নেশা ধরেছে, তামাক আছে কিন্তু আগুন নাই, তোমার ঘর থেকে একটু আগুন দাও না। তা সে লোক তো ঠিক রাত দুপুরে ঘুম ভেঙে গেলে সবারই রাগ হবে। সে রাগ হয়ে গিয়ে সে বলছে, তুমি কেমন লোক গো, তোমার হাতে লণ্ঠন রয়েছে আর তুমি আগুন খুঁজছো? কিরকম হলো ব্যাপারটা? তার যে হাতে লণ্ঠন রয়েছে সেদিকে তার খেয়াল নেই। কেন খেয়াল নেই কে বলতে পারবে? লণ্ঠনটা একটু খুলে ধরলেই তো আগুনটা পাওয়া যায়। সে সেই আগুনের প্রতি ভরসা করলো না। সে অনেকটা দূরে এই অন্ধকার রাতে হাঁটতে হাঁটতে গেল, গিয়ে সে আরেকজনকে এই গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে তাকে বলছে একটু আগুন দাও। কেন? তার নিজের হাতে লণ্ঠন রয়েছে, তার খেয়াল নেই কেন? কে বলতে পারবে বলো? তামাকের নেশা ধরেছে, তাই তাই কাছে যে আগুনটা রয়েছে সেদিকে খেয়াল নেই। এটা একটা কারণ, ঠিকই বলেছে ও। কেউ যখন একটা
তেমন নেশায় পড়ে তখন তার অন্য কোনো দিকে খেয়াল থাকে না। এটা ঘটনা। নেশা কাকে বলে? নেশা মানে হচ্ছে যা কিছু আমাদের নাশ করে, সে হচ্ছে নেশা। নেশা অনেক রকম হতে পারে। মানুষ যখন নেশায় পড়ে তখন সে ভুলেই যায় আমার কাছে কি আছে কি নেই। আর একটা কথা হচ্ছে, নেশায় যখন কেউ পড়ে তখন সে কাজ করতে ভুলে যায়, তাকে তখন অলসতায় ধরে। সে এই যে নেশায় পড়েছে, সে তখন ভাবছে যে আমি খাটতে পারবো না, খাটবো না, কিন্তু আমি আগুন তাহলে কোথায় পাবো? খাটতে আমি একটু খাটবো, এইটা যদি তার অবচেতন মনের মধ্যে থাকতো, তার নিজেরই খেয়াল করতো যে আমার কাছে তো আগুন রয়েছে, সে তখন লণ্ঠনটা খুলতো। আর লণ্ঠনটা খুলতে সামান্য একটু পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রম করতে হবে, এইটা তার অবচেতন মনের মধ্যে রয়েছে। আমাদের কিন্তু চেতন মন আর অবচেতন মন, দুটো মন আছে। তোমরা যত বড় হবে তত বুঝতে পারবে। এই অবচেতন মনে তাকে বলছে না, অত খাটতে পারবো না, তাই তার আগুনটা নিজের ঘরেই যে আগুন আছে সে কথাই ভুলে গেছে। আর আমরাও, আমাদের এই ভারতীয়রা, আমরা দীর্ঘদিন পরাধীন থাকার ফলে আমরা অলস, অকর্মণ্য, কুঁড়ে হয়ে গেছি। অলস, অকর্মণ্য, কুঁড়ে হয়ে গেছি। আর অলস, অকর্মণ্য, কুঁড়ে যারা হয়ে যায় তারা চিন্তা ভাবনা করতে পারে না। আর চিন্তা ভাবনা করতে পারে না, এক। আর দুই হচ্ছে, তারা জানে না আমার ঘরে কি কি আছে না আছে, আমার ঘরে কি কি আছে না আছে। তেমন আমাদের জাতটাও আমরাও ভুলে গেছি যে আমাদের যে সাহিত্যে, আমাদের সংস্কৃতে কত কিছু আছে। সেসব কিছু ভুলে গিয়ে আমরা পরের কাছে শিখবার জন্য ছুটে বেড়াই। আর এই পরের কাছে কোনো কিছু শিখবার জন্য ছুটে বেড়ানো, পরের মুখের দিকে তাকিয়ে থাকা, বিদেশি সাহিত্যে একটা কি নতুন সাহিত্য লেখা হয়েছে দেখি, সেই সাহিত্যটা দেখে নিয়ে তার একটা অনুবাদ করে নিয়ে আবার নিজের ভাষায় আমি একটা সাহিত্য বার করে ফেললাম। কিন্তু নিজে চিন্তা ভাবনা আমরা করতে পারি না, নিজের ভাষায় কিছু লিখতে পারি না। এটাকেই বলে পরানুবাদ। তুমি যখন পরীক্ষা হলে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, তুমি নিজে পারছো না লিখতে, তুমি অন্যের কাছে জিজ্ঞাসা করছো, অন্যের খাতা দেখে দেখে লিখছো। এটাকেই বলছে পরানুকরণ, এটাকেই বলছে পরমুখাপেক্ষা। মানে তুমি পরীক্ষার খাতা নিয়ে বসে আছো, কিছু লেখা শুরু করছো না, তোমার পাশের জন কি লিখবে তাই দেখে দেখে তুমি লিখবে। মানে পরের মুখের দিকে তুমি তাকিয়ে আছো। এর যেমন আগুনের জন্য পরের কাছে তাকিয়ে আছে, তার নিজের কাছে আগুন রয়েছে, সে নিজের কাছে যে আগুন রয়েছে সে কথা ভুলে গেছে, সে অন্যের কাছে ছুটে গেছে একটু আগুনের জন্য। আমরাও যারা এই পরমুখাপেক্ষা করে তারা কিন্তু বড় হতে পারে না। এটা ব্যক্তি জীবনেও সত্য আর সমষ্টি জীবনেও সত্য। একটি জাতির, একটি দেশের যখন বেশিরভাগ মানুষই এই পরমুখাপেক্ষী হয়ে যায়, একটি জাতির বেশিরভাগ মানুষই যখন অন্য জাতির প্রতি, অন্য দেশের মানুষের প্রতি তাকিয়ে থাকে যে তারা কবে স্বাধীনতা দেবে, স্বাধীনতা ভিক্ষা দেবে, সেদিন আমরা স্বাধীন হব, তারা কবে কৃপা করে আমাকে বুট জুতোর একটা লাথি মারবে, লাথি মেরে তারপরে আমাকে কিছু দেবে, তাই দিয়ে আমি খুশি হব। এই জাতিটা আমাদের। আমরা দীর্ঘদিন 800 বছরের উপরে আমরা মুসলমান রাজত্বে পরাধীন ছিলাম, তারপরে আবার প্রায় 200 বছর ইংরেজদের কাছে পরাধীন ছিলাম। এই পরাধীন থাকার ফলে আমাদের জাতির বেশিরভাগ মানুষ আমরা কৃতদাস হয়ে গেছি। আর কৃতদাসদের প্রথম লক্ষণ হচ্ছে তারা কোনটায় ভালো কোনটায় মন্দ তা চিন্তা ভাবনা করতে পারে না। স্বামী বিবেকানন্দ বলছেন যে একটি শিশু বড় হয় সে যত বেশি চিন্তা ভাবনা করতে শেখে। আমাদেরকে প্রত্যেককে উচ্চ উচ্চ চিন্তা ভাবনা করতে শিখতে হবে, আর না হলেই আমরা এই পরানুবাদী হয়ে যাব, পরানুকরণ করব আর পরমুখাপেক্ষা হয়ে যাব। তাই তোমরা একটু একটু করে চিন্তা ভাবনা করতে শেখো। কি ধরনের চিন্তা ভাবনা করবে? প্রথমেই একটু চিন্তা ভাবনা করো তো দেখি,
যে এই যে যখন ধরো তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেমন আছো, তুমি কি উত্তর দাও? আমি ভালো আছি। আরেকজনকে যখন জিজ্ঞাসা করা হয় তখন সে কি বলে? আমি ভালো আছি। আরেকজনকে যখন জিজ্ঞাসা করা হয় সে কি বলে? আমি ভালো। সবাই বলে আমি ভালো আছি। তো আমিটা কে তাহলে আসলে? তুমি যখন বলছো যে আমার শরীরটা আজকে ভালো নেই, বা আমার পড়াটা মুখস্থ হয়নি, বা যা হোক কিছু একটা বলছো, তাহলে এই যে আমিটাকে যে বলছে আমার পড়া আজ মুখস্থ হয়নি বা আমার মনে নেই, বলে না, আমিটাকে বলো দেখি। যাকে জিজ্ঞাসা করছি সেই বলছে আমি ভালো আছি, তাহলে প্রত্যেকেই বলছে আমি ভালো আছি, তাহলে সেই আমিটা কে? যে বলছে, কাউকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি, বললো আমার নাম সৌরভ। তা সৌরভ তার কোন নামটা? মাথার নামটা, না পায়ের নামটা, না পেটটার নামটা, না বুকটার নামটা, না শরীরটার নামটা? কোন নামটা সৌরভ? একজন বললো যে অমুক পাড়ার বিভূতিবাবু মারা গেছেন। তা বিভূতিবাবু মারা গেছেন মানে তার কোন জিনিসটা মারা গেছে? শরীরটা মারা গেছে, না হাতটা মারা গেছে, না পাটা মারা গেছে, না মাথাটা মারা গেছে? কি হয়েছে? ব্যাপারটা কি হয়েছে? এই আমিটা কে? যাকে জিজ্ঞাসা করি সেই বলে আমি, তাহলে আমিটা কে? তোমরা দিনের মধ্যে কিছুক্ষণ হলেও নিজে নিজে একটু চিন্তা করবে যে আমি কে, আমি কি করতে এই পৃথিবীতে এসেছি, মোটামুটি কতদিনের জন্য এই পৃথিবীতে এসেছি, আমার করণীয় কি, আর আমি যে লেখাপড়া শিখছি, লেখাপড়া শিখে কি হবে, লেখাপড়া কেন শিখছি, কি করতে চাই, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি বড় হব, তো প্রত্যেকে তো বড় হবে, বড় হয়ে কি করব, কি করতে চাই। কোনো অন্যকে কি বলছে তাই না, এটা রচনা লেখা নয় যে তোমার জীবনের আদর্শ কি। তোমরা অনেকেই রচনা লেখো যে শোনো যে নিজের জীবনের আদর্শ অমুক, এই তুই কি লিখেছিস রে? না আমি লিখেছি আমি শিক্ষক হবো, আমিও লিখে দিলাম শিক্ষক হবো, তা নয়। একটু খুলে দাও দেখো। আমার জীবনের আদর্শ, তাহলে ওর জীবনের আদর্শ যখন শিক্ষক হবে, আমিও লিখে দিলাম, ওইটা লিখতে সোজা। রচনা লেখা নয়। তুমি নিজেকে নিজে জিজ্ঞাসা করো যে আমি বড় হয়ে কি হব, বা আমার কাকে ভালো লাগে, কেন ভালো লাগে, কার মতো হব। যাকে ভালো লাগছে তাকে অনুসরণ করো, অনুকরণ করো না। অনুসরণ আর অনুকরণ এ দুটোর মধ্যে পার্থক্য কি কে বলতে পারবেন? এখানে 9-10 স্টুডেন্ট কজন আছে? উঠে দাঁড়াও দেখি। এইটা কি আছে? অনুসরণ আর অনুকরণ, এই দুটোর মধ্যে পার্থক্য কি কে বলতে পারবে? আমি স্বামী বিবেকানন্দকে অনুসরণ করি না অনুকরণ করি? অনুসরণ করি। অনুসরণ আর অনুকরণের মধ্যে পার্থক্য কে বলবে? আচ্ছা, কোনটা ভালো কোনটা খারাপ? অনুসরণটা ভালো আর অনুকরণটা খারাপ। অনুকরণ করা মানে হচ্ছে আমি বুঝি বা না বুঝি, সে যেমন করে আমিও তাই করি, এটাকে বলে অনুকরণ করা। আর অনুসরণ করা মানে হচ্ছে তিনি যেটা বলছেন সেটার মধ্যে ভালো কতটুকু আছে, মন্দ কতটুকু বুঝে আমি তার মধ্যে থেকে শুধু ভালোটুকু শিখব, মন্দটা নেব না। এটাকেই বলে অনুসরণ করা। বুঝতে পেরেছ? যে কোনো মানুষের মধ্যে ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। আমি শুধু তার কাছ থেকে শুধু ভালোটুকু শিখব, খারাপটুকু নেব না। এটাকেই বলে অনুসরণ করা। বুঝতে পেরেছ? কেউ যদি বুঝতে না পারো, ঠিক জায়গাটা মনে রাখবে। আমার কথা বলা শেষ হলে তারপরে তোমরা প্রশ্ন করবে। সবার জন্য তোমাদের প্রশ্ন করার সুযোগ থাকবে। বুঝতে পেরেছ?
তাহলে অনুসরণ, তাহলে আমরা অনুসরণ করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একটা ছোট্ট উদাহরণ দিয়েছে, আমাদেরকে পিঁপড়ের মতো হতে হবে, আমাদেরকে রাজহাঁসের মতো হতে হবে। বলো তো দেখি বুদ্ধি করে, পিঁপড়ে আর রাজহাঁসের মধ্যে কি মিল আছে? কে বলতে পারবে? পিঁপড়ে আর রাজহাঁসের মধ্যে কি মিল আছে? কে বলতে পারবে? পিঁপড়ে তার এমন একটি গুণ আছে, ধরো তুমি বালি আর চিনি মিশিয়ে দিলে, সে ঠিক চিনিটা তার থেকে, চিনির দানাটা তার থেকে আলাদা করে ঠিক খেয়ে নেবে, একটু বালি কিন্তু নেবে না। আচ্ছা, রাজহাঁসের এমন একটি গুণ আছে, তুমি ধরো একটা পাত্রে জল আছে, জলের মধ্যে কিছুটা দুধ ঢেলে দিলে, সে ঠিক তার এই মুখে এমন একটা গ্রন্থি আছে যার সাহায্যে সে দুধটা টেনে খেয়ে নিতে পারবে, জল একটুও খাবে না। তুমি জলে আর দুধে মিশিয়ে দাও, এর মধ্যে বেশি উপকারী কোনটা? দুধ। সে ঠিক ভালোটা ঠিক টেনে খেয়ে নেবে। চিনিতে আর বালিতে মেশানো আছে, তার মধ্যে থেকে পিঁপড়ে চিনিটাই খেয়ে নেবে। তাহলে আমরা এই দুজনের কাছ থেকে কি শিখতে পারলাম? ভালোটা নেওয়া, তাই তো? এরকম প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। তোমরা একটা কবিতা পড়েছো না, সবার আমি ছাত্র? কে বলতে পারবে মুখস্থ কবিতাটা? বলো, উঠে দাঁড়িয়ে বলো। মাটির কাছে শিক্ষা পেলাম সহিষ্ণুতা ভাইরে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। কে বলতে পারবে? এই পৃথিবীর পাতায় পাতায়, কে বলতে পারবে? বলো। আমি তো সে কত বছর আগে পড়েছি, এখনো তো হয়তো পারবো পুরোটা বলতে। আন্দাজ করো তো দেখি, কত বছর আগে আমি পড়েছি কবিতাটা? কে বলতে পারবে? সেইটা আন্দাজ করে বলো তো দেখি। যাই হোক, সবার আমি ছাত্র কবিতাটি কার লেখা? সুনির্মল বসু। সুনির্মল বসু কি বলছেন? এক কথায় যে সবার কাছ থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। যেমন আকাশের কাছ থেকে আমরা কি শিখি? উদার হওয়া। উদার কাকে বলে? কে বলবে? উদার হওয়া মানে বলো। খোলামেলা। ভালো বলেছে, খোলামেলা মানে মনটা খোলা হতে হবে, আকাশের মতো মনটা খোলা হতে হবে, তাই তো? আচ্ছা, মাটি কি শেখালো? সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে, সহিষ্ণুতা মানে একজন বলো, সহ্য করার ক্ষমতা। সহ্য করার ক্ষমতা, সহিষ্ণুতা। আচ্ছা, মৌমাছির কাছ থেকে আমরা কি শিখতে পারি? মৌমাছির কাছ থেকে আমরা কি শিখি? মৌমাছি হচ্ছে সবচাইতে বড় কর্মী। সারাদিন সে পরিশ্রম করে, সারাদিন সে কর্মী মৌমাছি। কর্মী পুরুষ মৌমাছি, রানী মৌমাছি তো বসে থাকে, কিন্তু কর্মী মৌমাছি সারাদিন কাজ করে। তাহলে আমাদের রোজ সারাদিন কিছু না কিছু কাজের মধ্যে থাকতে হবে। কাজের মধ্যে যদি না থাকি কি হবে? অলস হয়ে যাব। খুব ভালো বলেছে। আমরা ছোটবেলায় একটা কথা পড়েছি। কি কথা পড়েছি? অলসতা দোষের আকর। পড়েছো না সবাই? আকর কাকে বলে? আকর মানে, আকর কথাটার মানে কি? যেমন লৌহ আকরিক, একটা কথা শোনোনি? লৌহ আকরিক, প্রত্যেকটা শব্দের কিন্তু মানে আছে, আর মানেটার সঙ্গেই তুমি যদি চিন্তা করো তার ভেতরের সমস্ত গুণগুলিও তুমি পেয়ে যাবে। প্রতিটা শব্দের, যাদের এই জানবার আগ্রহ আছে, আমাদের সবারই জানবার আগ্রহ আছে কম বেশি, প্রতিটা শব্দ ধরে ধরে তোমরা জানবে আর দেখবে প্রত্যেকটা শব্দের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। আকর কথাটার মানে হচ্ছে যার থেকে অনেক কিছু পাওয়া যায়, সে হচ্ছে আকর। যেমন লৌহ আকরিক। লৌহ আকরিক মানে যার থেকে লোহা পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়।
বুঝতে পেরেছ? তেমন অলসতা দোষের আকর, মানে কারো ভেতরে যদি অলসতা থাকে, সে যদি পরিশ্রম না করে, কুড়ে হয়, কুড়ে, কুড়ে জানো তো? আর একটা কি বলে বাংলায়? কুটে, কুটে বলে না? হ্যাঁ, কেউ যদি কুড়ে বা কুটে হয়, তার ভেতরে আস্তে আস্তে অনেক দোষ ঢুকে যাবে। তোমরা অষ্টম শ্রেণীর কজন সেদিন গিয়েছিলে না আমার ওখানে? তুমি ছিলে। সেইখানে একজন একটা কুড়ের গল্প বলেছিল, মনে পড়ছে? ভুলে গেছো? যা কিছু শুনে আমি কি বলেছিলাম? যা কিছু শুনে মনে রাখার কি উপায় বলেছিলাম? চিন্তা তো শুধু করা যায় না, কি করতে হবে বলেছিলাম? ভুলে গেছো? যা কিছু যখন শুনবো মন দিয়ে শুনবো, এবং 24 ঘন্টার মধ্যে একবার কমপক্ষে সেটি অন্য আরেকজনকে বলবো। যেমন তোমরা এখন এইখানে শুনছো, দুপুরবেলা শুনছো, ধরো তোমাদের বেস্ট সময় হচ্ছে আজকে রাত্রে শুতে যাওয়ার আগে কাউকে না কাউকে সেটা আবার গল্পের মতো বলা। হ্যাঁ, যার কাছ থেকে যা কিছু শুনলে, তোমার যেটুকু মনে আছে তাই ধীরে ধীরে চিন্তা করো আর আরেকজনকে বলো। হ্যাঁ, বললে হবে কি, আর তুমি সারা জীবনে ভুলে যাবে না। তেমন ক্লাসের পড়া অল্প পরিশ্রমে মনে রাখার উপায় কি, তাও বলেছিলাম। কে বলবে? দেখো, বলেছিলাম যে তোমাদের একটা রুটিন আছে, রুটিন অনুযায়ী শিক্ষক শিক্ষিকারা ক্লাস নেন। কোন দিন কোনটা পড়াবেন তোমরা আগের দিন জানো। আগের দিন সন্ধ্যাবেলা নিজের বাড়িতে চুপ করে বসো। তোমরা তো আজকাল সেলফ স্টাডিটা তো প্রায় উঠেই গেছে। বেশিরভাগ ছেলেপুলেদের যখন জিজ্ঞাসা করি, এবেলাও দেখি, আরে বইয়ের বস্তা নিয়ে কোথায় যাচ্ছিস? না, প্রাইভেট করতে, প্রাইভেট। সন্ধ্যাবেলা বিকেলবেলা খেলাধুলা প্রায় বাচ্চারা ছেড়ে দিয়েছে, খেলাধুলা করে না, প্রাইভেট করতে যাচ্ছে। বিকেলবেলাও প্রাইভেট করতে যাচ্ছে, আবার সেখান থেকে এসে আরেক জায়গায় প্রাইভেট করতে যাচ্ছে, বা কিনা আঁকার ক্লাসে যাচ্ছে, নয়তো নাচের ক্লাসে যাচ্ছে। আসলে আর কি বলবো, সবাই চাইছে, বাবা মায়েরা, কি বাবা মায়েদের সম্বন্ধে আবার কিছু বলবো? কিরে, বলবো না? না, বাবা মায়েরা সবাই চাইছে আমার ছেলে কি হবে? রাজীব গান্ধী হবে, নয় সোনিয়া গান্ধী হবে, হ্যাঁ, নয়তো সৌরভ গাঙ্গুলি হবে, এরকম কিছু একটা হবে। না তো এখনকার দিন আরো সিনেমার আর্টিস্ট আছে, শাহরুখ খান, আরো কে কে আছে না, আমি জানি না সবার নামটা। এইরকম কিছু একটা হবে, যাতে নয়তো অন্ততপক্ষে বড় একজন ডাক্তার হবে, নয় ইঞ্জিনিয়ার হবে। বেশিরভাগ বাবা মা চায় না যে আমার ছেলে বা মেয়ে মানুষ হবে। প্রথমে আগে নিজের ঘরটা ঠিক রেখে অন্যের ঘরে আমরা যদি চেষ্টা না করি তাহলে কিছু হবে না। বাবা মায়েদের সর্বান্তকরণে আগে চাইতে হবে আমার ছেলে মেয়ে মানুষ হোক। যাই হোক, যেটা বলছিলাম, এই যে যখন সন্ধ্যাবেলা আমরা পড়তে বসে একটু চুপ করে 2 মিনিট হলেও চোখ বুজে বসো। 2 মিনিট হলেও বসো, তোমাদের তো সময় নেই, এখন সাউন্ডটা পাওয়া যাবে না মনে হয়। যাই হোক, 2 মিনিট হলেও একটু চোখ বুজে বসো। বা তোমাদের যদি ঠাকুরমা স্বামীজিকে ভালো লাগে, ঠাকুরমা স্বামীজির একটা ফটো রাখো। সবাই শুনতে পাচ্ছ তো? ঠাকুরমা স্বামীজির ফটো রাখো, এবং ফটো রেখে তার দিকে তাকিয়ে চুপ করে বসে চিন্তা করো যে আজকে স্কুলে কোন কোন স্যার কি কি ক্লাস নিলেন। তুমি দেখবে চোখ বুজে বসলে তুমি প্রত্যেক স্যার যখন ক্লাসে আসলেন তখন এসে কি কি, কোন পাতাটা খুললেন, কি পড়ালেন, কি করলেন, সব তোমার মনে পড়ে যাবে। এইটাকেই বলে ধ্যান করা। ধ্যান আর কিছু না। তুমি সমস্ত কিছু মনে করো যে কোন স্যার কি কি পড়ালেন, পরপর মনে পড়ে গেল। এরপরে তুমি চিন্তা করো যে কালকে কি কি ক্লাস আছে আমার। তুমি ধরো টিউশন মাস্টারমশাইয়ের কাছেও যাবে,
সেখানেও কি কি আছে, কি কি সাবজেক্ট পড়াবেন, এইবার সেইগুলো মনে করার চেষ্টা করো। এবং স্কুলে কালকে কি কি পড়াবেন, কি কি, শুধুমাত্র আমি হোম টাস্কের কথা বলছি না, আমি বলছি কালকে যে যে বইগুলো পড়াবেন সেই বইগুলোর আজকে একটু পড়ে নাও। তুমি যদি কালকে স্কুলে গিয়ে দেখো যে একটা নতুন সাবজেক্ট পড়াচ্ছেন, নতুন একটা গল্প পড়াচ্ছেন বা নতুন অঙ্ক করাচ্ছেন, ইংরেজির একটা নতুন কিছু পড়াচ্ছেন, তোমার কাছে সম্পূর্ণ নতুন, তুমি আগে একটুও সেটা সম্বন্ধে কিছু জানো না, তাহলে তুমি কালকে গিয়ে সেই ক্লাসটা ফলো করতে পারবে না। ভালো শিক্ষক মহাশয় যারা, তারাও আগের দিন চিন্তা করে কাল আমাকে স্কুলে গিয়ে কি কি পড়াতে হবে, ওনারাও সেগুলো একটু একটু দেখে যান। আমি শিক্ষক মহাশয়দের কোনো উপদেশ দিচ্ছি না, কিন্তু এটা নিয়ম বলছি, দেখে যান এবং তার সম্বন্ধে প্রত্যেক ক্লাসের জন্য আলাদা করে একটু একটু ছোট ছোট নোট নেন, যে আমি গিয়ে ছাত্রদের এই ব্যাপারে এই জিনিস করাবো, এই অঙ্কটা করাবো বা ইংরেজির এটা করাবো, গ্রামারের এটা করাবো। তেমন ছাত্রদেরও আগের দিন একটু দেখে যেতে হবে যে কাল আমাদের কোন সাবজেক্টের কি কি হবে। সেগুলি যদি তোমরা আগের দিন দেখে যাও, পরের দিন যখন তিনি পড়াবেন তখন মন দিয়ে শুনতে হবে, আর কাছে একটু ছোট ছোট নোট রাখতে হবে, পুরোটা হুবহু লিখে রাখা নয়। এই আজকে যেমন তোমরা যে কথাগুলো শুনলে, তার মধ্যে সন্ধ্যাবেলা, এখন তো তোমাদের কারো কাছে খাতা নেই, দেখোনি, যে খাতা এখন রাখতে গেলে তোমাদের মনটা দিতে পারবে না, সন্ধ্যাবেলা মনে করে করে সেই পয়েন্টগুলো একটু একটু করে লিখতে হবে। আমি তোমাদের বলেছিলাম যে তোমরা আজকের ক্লাসে ওখানে আশ্রমে যে তোমরা গেলে, যা যা শুনলে, যা মনে আছে, যা মনে থাকে একটু লিখে আমাকে পাঠাবে। কেউ পাঠাওনি, শুধুমাত্র স্বদেশ মন্ত্রটা কেউ কেউ লিখেছ, আর ওই যে ছকটা বোর্ডে লিখিয়ে দিয়েছিলাম সেইটা লিখেছ। স্বদেশ মন্ত্রটায়ও অজস্র বানান ভুল, একটা লেখা পেলাম না, পাঠিয়েছে মতো মনে হয় 3 জন পাঠিয়েছে আমাকে, আছে আমার কাছে আছে, 3 জন পাঠিয়েছে, তাতে অজস্র বানান ভুল, যেটা দেখে দেখে লেখা তোমাদের। আর যে ছকটা সেখানে অনেক ভুল আছে। তাহলে যেটা বলছিলাম, তোমরা যদি, আসলে কি আমরা অনেক কিছু শুনি কিন্তু অভ্যাস করি না, অভ্যাসের থেকে ভালো গুণ কিছু নেই। তুমি যদি ভালো অভ্যাস করো, আস্তে আস্তে তুমি নিজেই বুঝতে পারবে না তুমি 1 বছরের মধ্যে কত ভালো হয়ে গেছো। আর তুমি যদি খারাপ অভ্যাস করো, তুমি নিজেই বুঝতে পারবে না তুমি 1 বছরের মধ্যে কত খারাপ হয়ে গেছো। ভালো অভ্যাস করবে না খারাপ অভ্যাস করবে তুমি দেখো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের একজন শিষ্য ছিলেন, যার নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। যখন তোমাদের মতো স্কুলের ছাত্র ছিলেন সেই সময়কার কথা বলছি। তিনি খুব লম্বা চওড়া ছিলেন, বেশ বড় চেহারার ছিলেন, আর খুব সাহস ছিল। তো তিনি, আগেকার দিনে ভূত নামানো বলে একটা ব্যাপার ছিল, প্লানচেট বলে, ইংরেজিতে প্লানচেট, মানে ভূতদের নামানো হতো, নামিয়ে তার সঙ্গে কথা বলা ইত্যাদি করা এইসব করতো। তা সেইটা করতে গেলে যার সঙ্গে করবে, ধরো ভূত খেপে গেছে, তা তাকে তো সেই ভূতের সঙ্গে মারপিট করতে হবে। তা সেই জন্য যার ওপরে ওই ভূতের আবেশ হতো, প্লানচেট হতো, তাকে খুব শক্তিশালী হতে হতো, সাহস থাকতে হবে, শক্তিশালী হতে হবে। তা সেই নিরঞ্জনের খুব সাহস ছিল, আর গায়ে খুব শক্তিও ছিল, বিরাট লম্বা, 7 ফুটের উপরে লম্বা। হ্যাঁ, তো ওই ভূত নামানোর দলে ছিল। তা একদিন ঘুরতে ঘুরতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে গেলেন। ঠাকুর বললেন, ওরে নিরঞ্জন, তোর ভগবান লাভ কবে হবে? তুই যদি সারাদিন ভূত ভূত করিস তাহলে তুই ভূতই হয়ে যাবি, আর যদি ভগবান ভগবান করিস তাহলে ভগবান হবি। তার মানে আমরা যদি সারাদিন খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশা করি, এই বাগানের আম, ও বাগানের জাম, কাঁঠাল ইত্যাদি চুরি করা, নারকেল চুরি করা, এইসব নিয়েই থাকি, তাহলে আস্তে আস্তে কী হব? চোর হব, তাই তো? আর আমরা যদি
একটু ভালো পড়াশোনা করা, ভালো বন্ধুদের সঙ্গে ভালো কিছু শিখে নেওয়া, জেনে নেওয়া, এই নিয়ে থাকি, তাহলে কি হব? ভালো হব। তাহলে কে ভালো হতে চাও না, কে হাত তোলো তো দেখি। আসলে আমরা কেউ খারাপ হতে চাই না, চাই সবাই ভালো হতে চাই। তাহলে ভালো হওয়ার কিন্তু সুযোগ হচ্ছে এই সময়টা, এই ছাত্র জীবনটা। আর কিন্তু এ সুযোগ আসবে না। বলো তো, একজন মানুষ কতদিন পরিশ্রম করে? কতদিন পরিশ্রম করে? সে যতদিন বেঁচে থাকে ততদিন পরিশ্রম করে। আর পড়াশোনা করে কতদিন? 5 বছর বয়স থেকে পড়াশোনা শুরু করে, তাই তো? আর ধরো 22 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করলো খুব বেশি হলে, তাহলে কত বছর হলো? 17 বছর, 18 বছরই করলো খুব বেশি হলে পড়াশোনা। এবার আমরা দেখেছি যে একই পাড়ার, ধরো তোমার বাবা কাকারা আছেন, তাদের বন্ধুরাও আছেন, কেউ হয়তো ডাক্তার বা মাস্টার বা ইঞ্জিনিয়ার, আর কেউ হয়তো ছোটবেলায় কিন্তু দুজনে এক ক্লাসেই পড়তেন, একই স্কুলে পড়তেন, আর কেউ হয়তো এখনো সেই জমিতে কাজ করছে। আমি জমিতে কাজ করার কথাটা খারাপ বলছি না, কাজটা খারাপ নয়, কিন্তু তাকে দেখো কত বেশি পরিশ্রম করতে হয়। যে ধরো এই যে রাস্তায় ভ্যান চালায়, রিক্সা চালায়, কুলিগিরি করে, মুটেগিরি করে, গাছ কাটে, চাষ করে, জমিতে কাজ করে, তাদের কত বেশি পরিশ্রম করতে হয়। মাথার ঘাম পায়ে ফেলে তাকে পরিশ্রম করতে হয়। আর করে সারাদিনে হয়তো 300 টাকা বা 400 টাকা আয় করে। 300 টাকা 400 টাকা যদি আয় করে, সে নিজে কি খাবে, ছেলে মেয়েকে কি খাওয়াবে, সংসারের আর সব কি করবে? তার সংসার চলবে না। আর যার সংসার চলবে না, যে ঠিকমতো ভালো ভালো ছেলে মেয়েকে খাবার, একটু ভালো মাছ, একটু ভালো দুধ ইত্যাদি ছেলে মেয়েকে খাওয়াতে না পারবে, তার ছেলে মেয়ে কি ভালো হবে? হবে? বাবার যদি খুব গরিব হয়, ছেলে মেয়ের স্বাস্থ্য ভালো হবে না এরকম লিখলিখে হবে? আর যাদের ছেলে মেয়ের স্বাস্থ্য ভালো না, তারা কি পড়াশোনায় ভালো হবে? সেই ছেলে মেয়েরা হবে? হবে না। যাই পেট ভরে খেতে পায় না, যে সে পড়াশোনা কি করে করবে? পারবে? পারবে না। তাহলে সেই বাবা মা দেখো কত কষ্ট করছে, কিন্তু তাদের ছেলে মেয়েকে ঠিকমতো একটু খেতে দিতে পারে না। আর ধরো সেই বাবা মাকে পুজোর সময় একটা ভালো কাপড়ও কিনে দিতে পারে না, শাড়ি কিনে দিতে পারে না। আর যে ঘরে বাবা মাকে একটু পুজোর সময় ভালো শাড়ি কিনে দিতে পারে না, গয়না কিনে দিতে পারে না, পারে না তো, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াতে পারে না, ভালো মাস্টার রাখার টাকা দিতে পারে না, সেই বাড়িতে আনন্দ থাকে? বাবা মায়ের মধ্যে কি হয়? সারাদিন ঝগড়া হয়, হয়তো। তাহলে দুজনই তো ছোটবেলায় একই স্কুলে পড়তো। আমি একই পাড়ার দুজন বাবার কথা বলছি, তোমরা বুঝতে পারছো তো? যারা ছোটবেলা তোমাদের মধ্যে ছোট যখন ছিল, একই স্কুলে পড়তো, একই রকম পড়াশোনায় ছিল, যখন 3, 4, 5-এ পড়তো একই রকম দুজন ছিল। একজন করতো কি, পড়াশোনায় সে ভালোই ছিল প্রথম দিকে, কিন্তু সে করতো কি, এ বাগান ও বাগানে ঘুরে ঘুরে বেরিয়ে, এই বাগানের আম, ওই বাগানের জাম, ওই বাগানের এটা, এই বাগানের ওটা, সব এনে বন্ধুকে এত ভালোবাসতো, বন্ধুকে দিত। আর ও সেইটা খেত। আর ও কিন্তু কোনোদিন বাগান টাগানে যেত না। ও জানতো যে আমি যদি বাগান টাগানে যাই, আমার বাবা ধরে পেটাবে, আর আমি বড় লোকের ছেলে, আমি বাগানে যাব কেন? আমার বাবার সম্মান আছে, আমি যাব না। ওরা যায়, ওরা যাক, ওরা এনে আমাকে দিচ্ছে, খাচ্ছি, আর আমি লেখাপড়াটা ভালো করে করি। এই করতে করতে যে ভালো ছেলে, সে আরও বেশি ভালো হয়ে গেল। আর ও ভালো ছেলে ছিল, কিন্তু ও পড়াশোনায় ফাঁকি দিয়ে দিয়ে ও আস্তে আস্তে খারাপ হয়ে গেল। ওর জন্য হলো কি, ও গিয়ে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করলো, আর এ ফেল করে গেল। তারপরে আর হবে কি? দুজনের জীবন দুদিকে চলে গেল। তাহলে এই যে 10 বছর বা 12 বছর পড়াশোনা করলো, করে যে নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেল, তার বাকি জীবনটা কি হবে? সে ভালো একটা চাকরি করবে, ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা মাস্টার হবে, হবে তো? হয়ে কি হবে? সারা জীবন সে সুখে থাকতে পারবে, আর নিজের ছেলে মেয়েকেও সুখে রাখতে পারবে। আর যে প্রথম জীবনটা মন দিয়ে পড়াশোনা করলো না, ফাঁকি দিল,
সে কি হবে? বাকি জীবনটা কি হবে? কষ্টে কাটবে, তাদের নিজেরাও কষ্টে থাকবে, ছেলে মেয়েদেরও কষ্টে রাখবে। এবার তোমরা এর মধ্যে কোনটি চাও দেখো। তা এইটি হতে গেলে, আমি জীবনে বড় হতে গেলে, স্বাবলম্বী হতে গেলে, স্বাবলম্বী কাকে বলে? স্বাবলম্বী শব্দটার মানে কি কে বলবে? প্রত্যেকটা শব্দ শুনে নিজে নিজে চিন্তা করবে, শব্দটাকে ভাঙতে চেষ্টা করবে, ভেঙে তার মধ্যে মানে খোঁজার চেষ্টা করবে, তাহলে উত্তর পেয়ে যাবে। যদি না পাও শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা করবে, জেনে নেবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কাছে রাখতে পারো, যখন যে কোনো রকম প্রশ্ন আসবে যদি মনে করো, আগে শিক্ষক মহাশয়দের মাধ্যমে চেষ্টা করবে, তারপরেও যদি না পাও বা কিছু মনে করো, আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে জানতে চাইবে। এই জানতে চাইবার আগ্রহ যার মধ্যে যত বেশি আছে সে কিন্তু বড় হবে। স্বাবলম্বী কথাটার মানে হচ্ছে যে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। তুমি তো বলবে সবাই আমরা নিজের পায়ে নিজে দাঁড়াই, না, এই নিজের পায়ে নিজে দাঁড়ানো নয়। নিজের পায়ে নিজে দাঁড়ানো মানে আমি নিজে বেঁচে থাকার জন্য, শুধু বেঁচে থাকার জন্য নয়, একেবারে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য নিজে পয়সা আয় করতে পারবো। আর কি করতে পারবো? আমার ওপরে যারা নির্ভরশীল তাদেরকে আমি লালন পালন করতে পারবো। শুধু লালন পালন করা নয়, ভালো খেতে দেওয়ার জন্য না, তাদেরকে ভালো শিক্ষা দিতে পারবো, ভালো শিক্ষা দিতে পারবো। আমি যদি নিজে ভালো না শিখি, আমি যদি একটা বানান নিজে ভালো না জানি, আমার ছেলে বা মেয়েকে আমি ভালো বানান, ঠিক বানানটা কোনটা হবে শেখাতে পারবো? তাই আমাকে আমার ছাত্রবেলায় আমাকে প্রতিটা জিনিস ঠিকভাবে শিখতে হবে, জানতে হবে। তার কারণ আমি কিছুদিন পরে কি হব? আমি তো কারো না কারো পিতা হব তো। আমি পিতা হয়ে যদি আমি নিজের ঠিক না জানি, আমার ছেলে বা মেয়েকে আমার সামনে যদি সে ভুল পড়ে বা ভুল লেখে, আমি বুঝতে পারবো না। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এই ছাত্র জীবনটা, এই ছাত্র জীবনের প্রত্যেকটা দিনকে ঠিক মতো কাজে লাগানো। তাই ছাত্রদের প্রথম কর্তব্য কি? পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো। তার জন্য কি করতে হবে? প্রতিদিন কি করতে হবে? দেখে নিতে হবে। আবার পরের দিন ক্লাসে যখন পড়াবেন তখন সেটা মন দিয়ে শুনতে হবে, এবং সন্ধ্যাবেলা এসে আর একবার সেটা পড়ে নিতে হবে। দুপুরে যেটা পড়ালেন, স্যার যেটা পড়ালেন, সেইটা সন্ধ্যাবেলা আগে পড়তে হবে। পড়লে দেখবে এই যে তোমার 3 বার পড়া হলো, আর তোমাকে জীবনে পড়তে হবে না। পরীক্ষা হলে তুমি সুন্দর করে নিজে লিখতে পারবে, সব মনে পড়ে যাবে। শুধু যে কোনো জিনিস 3 বার পড়তে হবে। একবার হচ্ছে শিক্ষক মহাশয়ের কাছে যখন শুনছি তার আগে একবার, এবং শিক্ষক মহাশয়ের কাছ থেকে মন দিয়ে শুনছি একবার, আর তার পরের দিন সন্ধ্যাবেলা একবার। বুঝতে পেরেছো? এই 3টে সময়ের মধ্যে কতটুকু দূরত্ব থাকবে? মোট টাইম কতটা হলো? আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যা 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টার মধ্যে তোমাকে 3 বার যে কোনো জিনিস পড়তে হবে। আবার কালকে যেটা স্কুলে পড়াবেন সেইটা আজকে সন্ধ্যায় পড়ে নিতে হবে। তাহলে আজকে সন্ধ্যায় কটা পড়া পড়তে হবে? 2টো পড়া পড়তে হবে। আজকে দুপুরে যেটা শুনেছি সেইটা, আর কালকে দুপুরে যেটা শুনবো সেটা। এই রুটিনটা যদি তোমরা পালন করো তাহলেই তোমরা এগিয়ে যাবে। নইলে ওই অনেক ভালো কথা হয়তো শুনলে কোনো কাজে লাগবে না। আসলে স্বামীজি বলছেন যে অনেক বড় কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আর কথা বলে কাজ নেই। এখন শুধু উঠে পড়ে কাজে লেগে যাও। মানে আমাদের প্রথমে বুঝতে হবে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটাকে অনুসরণ করব, কোনটাকে অনুকরণ করব না, কোনটা অনুসরণ করব আর কোনটাকে অনুকরণ করব না। তাহলে অনুকরণ আর অনুসরণের মধ্যে পার্থক্য বুঝতে হবে। আর কি বুঝতে হবে? আমার করণীয় কি। আর একটা কি বললাম আমি একটু আগে,
অলসতা দোষের আকর। আমার যে কোনো কাজের মধ্য দিয়ে আমার মধ্যে যেন অলসতার প্রকাশ না পায়, না। অলস কারা? যারা 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা মিনিটকে ঠিক মতো কাজে না লাগায় তারাই অলস। 24 ঘন্টায় কত মিনিট হয়? কে বলবে দেখি? বলো বলো। 24 ঘন্টা একদিন কত মিনিট? বলো। 3600 হলো। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। 1 ঘন্টাকে এবার 24 দিয়ে গুণ করো। আমি তো মিনিট বলেছি। 24 ঘন্টায় কত মিনিট? কত? হ্যাঁ, থ্যাংক ইউ। 1440 মিনিট। সোজা তো, বসো। 1 ঘন্টায় 60 মিনিট, 60কে 24 দিয়ে গুণ করো। 24 ঘরে নামটা পড়ো 6 পর্যন্ত। যদি পড়তে না পারো, নামটা মুখস্থ রাখতে হবে। কে বলতে পারবে 24 ঘরের নামটা? বলো দেখি। 25 ঘরের নামটা 25 পর্যন্ত প্রত্যেককে মনে রাখতে হবে। আমি যদি সামনে আবার কোনোদিন এখানে আসি, যে আমার সামনে 25 ঘরের নামটা পর্যন্ত 25 পর্যন্ত বলতে পারবে, তাকে একটা প্রাইজ দেবো। 25 ঘরের নামটা 25 পর্যন্ত মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, কে পারবে? উঠে দাঁড়িয়ে বলো দেখি। 25 ঘর পর্যন্ত, তার মানে 24 ঘরেরটাও বলতে হবে। 24 ঘরেরটা 24 ঘর পর্যন্ত, 23 ঘরেরটা 23 ঘর পর্যন্ত, 22 ঘরটা 22 ঘর পর্যন্ত। এটাকে বলছে বর্গের নামটা। তাহলে আমরা নিজেদের এই যে মেমোরি ক্ষমতা, মনে রাখার ক্ষমতা, এই মনে রাখার ক্ষমতা বাড়ানোর চেষ্টাও আমাদের প্রত্যেককে নিজেকে নিজে করতে হবে। এর জন্য সহজ উপায় হচ্ছে, প্রথমত আমাকে একটা জীবনের সংকল্প নিতে হবে। সংকল্প কাকে বলে? কে বলবে? খুব নতুন নতুন শুনছো শব্দগুলো, কঠিন লাগছে। সংকল্প নেওয়া মানে প্রতিজ্ঞা করা। প্রতিজ্ঞা করতে গেলে কি করতে হবে? কি প্রতিজ্ঞা করব, কেন করব প্রতিজ্ঞা? সেই প্রশ্নটা চলে আসবে। কি প্রশ্ন করেছিলাম? নিজেকে নিজে প্রশ্ন করো একটু আগে। নিজেকে নিজে প্রশ্ন করতে জানতে হবে, নিজেকে নিজে নিয়ে ভাবতে হবে। যে যত নিজেকে নিয়ে নিজে ভাবতে পারবে, সেই তত বড় হতে পারবে। প্রথম প্রশ্ন কি? এই তো শুনলে একটু আগে, বলো। গুড, বসো। প্রথম প্রশ্ন হচ্ছে আমি কে? ভাবো, নিজেকে নিজে জিজ্ঞাসা করো, আমি কে? দ্বিতীয় প্রশ্ন, আমার কি করণীয়? না, আমি কি জন্য এই পৃথিবীতে এসেছি? আমি কি জন্য এই পৃথিবীতে এসেছি? তার জন্য কি করছি? চতুর্থ প্রশ্ন, আমার জীবনের একটা মুহূর্ত, জীবনের একটা মিনিটও, পরবর্তীকালে একটা সেকেন্ডও আমি অপচয় করছি না তো? প্রত্যেককে সংকল্প নিতে হবে, সময়ের অপচয় করব না। তারপরেই তো আমাদের শিখতে হবে, শুধু সময় না, এই পৃথিবীর, এই ভগবানের সৃষ্ট এই পৃথিবীর প্রতিটা জিনিস মূল্যবান। প্রত্যেকটা জিনিসকে তার মর্যাদা দিতে হবে, তার মূল্যবোধ দিতে হবে। প্রত্যেকটা জিনিসকে, কোনো জিনিসের অপচয় করব না। বড় কষ্ট হয় যখন এই গ্রামের রাস্তায় আমি বেরোই, দেখি কলগুলোর মুখগুলো খোলা পড়ে আছে, কলের মুখ ভাঙা পড়ে আছে, আর জলগুলি সব পড়ে যাচ্ছে। এই পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে এখন জল। এই পৃথিবীতেই এখন অনেক দেশ আছে যে দেশে পানীয় জল পাওয়া যায় না। হ্যাঁ, পানীয় জল পাওয়া যায় না। তোমাকে মাত্র, তোমার কাছে টাকা থাকলেও কেউ তোমাকে 1 লিটার বা 2 লিটারের বেশি জল বিক্রি করবে না, এবং সেই 2 লিটার জল দিয়ে তোমার সারা দিনের জলপান করা, রান্না করা, যা কিছু করা, স্নান করা, সব ওইটা দিয়ে।
এই পৃথিবীরই অনেক দেশের মানুষ স্নান করতে জানে না, কেননা সেখানে জল পাওয়া যায় না। আছে? জানো? তাহলে সবচাইতে মূল্যবান পদার্থ হচ্ছে জল। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, শুধু এই কথাগুলো এই কান্দে ঢুকলে এই কান্দে বেরিয়ে গেল নয়, এই মুহূর্ত থেকে তোমরা নিজেরা সংকল্প নাও যে অপচয় জিনিসটা আমরা কোনোভাবে কোনো কিছু করব না। প্রথম কি অপচয় করব না? নিজের সময়ের অপচয় করব না। আমার যদি নিজেরকে নিজে নিয়ে এই চিন্তাটা সর্বদা থাকে যে আমি এই পৃথিবীতে একবারই আসার সুযোগ পেয়েছি, আর তো আসবো না, ধরো আর আসবো না, ধরো এবার এই জীবনেই আমাকে কিছু একটা করতে হবে। কেন করতে হবে? তোমরা দেখেছো তোমাদেরই পাড়ায় ধরো একটি মানুষ 80 বছর 90 বছর বেঁচে ছিল, তারপরে মরে গেছে। তারপরে আর কেউ তাকে মনে রাখে? মনে রাখে না। কিন্তু ক্ষুদিরাম বসু কত বছর বেঁচে ছিলেন? মাত্র 19 বছর। তাকে আজও আমরা কেন মনে রাখছি? তিনি তার কৃতকর্মের জন্য, সোজা কথায়। অর্থাৎ আমাদেরকে এমন কিছু কর্ম করতে হবে যে কর্মের জন্য এই পৃথিবী আমাকে, আমার শরীর চলে যাওয়ার পরেও আমাকে মনে রাখবে। এই পৃথিবী কাকে মনে রাখে? যে পৃথিবীকে কিছু দিতে পারে। পৃথিবী থেকে তো সবাই আমরা নিচ্ছি, দিতে পারি কজন? পৃথিবী থেকে দেখো আমরা কত কিছু নিচ্ছি। এই তোমরা এক একজন যে পড়াশোনা করছো, তোমাদের এক একজনের পড়াশোনার পেছনে কত টাকা করে ডেইলি খরচা হয় চিন্তা করো তো দেখি। আচ্ছা, মাসে কত টাকা করে খরচা হয়? তোমাদের স্কুলে কতজন ছাত্র আছে? ধরো, আমি ধরলাম 500 জন ছাত্র আছে, ধরলাম, ধরো, আমি জানি না কতজন শিক্ষক আছে। তাদের টোটাল কত টাকা মায়না দিতে হয় মোটামুটি একটা আন্দাজ করো। তোমাদের মিড ডে মিল আছে, তার পেছনে কত খরচা আছে? এই স্কুলে যে কারেন্ট, পাখা, লাইট ইত্যাদি, তার পেছনে খরচা আছে। তো একটা স্কুলে প্রতি মাসে ক লাখ টাকা খরচা আছে? 5 লাখ টাকা তোমাদের মাস্টার মশাইদের মায়না দিতে চলে যায়, খোঁজ নিয়ে দেখবে। যাই হোক, একটা স্কুলের পেছনে তার স্কুল বাড়িটা তৈরি করতে খরচা ছিল, সে খরচাটা তো আছে। কমপক্ষে 10 লাখ টাকা করে প্রতি মাসে খরচা আছে। এবার তোমাদের ছাত্র সংখ্যা দিয়ে সেটা ভাগ করো, তাহলে মাথা পিছু তোমাদের এক একজনের জন্য কত টাকা খরচা হচ্ছে। এই টাকাগুলো আসছে কোথার থেকে? ধরো 500 ছাত্র আছে, 10 লাখকে 500 দিয়ে ভাগ করলে কত হয়? কে বলবে? 2000 টাকা করে। তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু 2000 টাকা করে সরকারের খরচা আছে, প্রত্যেকের জন্য। তাহলে এই টাকাটা কে দিচ্ছে? কোথা থেকে দিচ্ছে? সরকার কোথা থেকে দিচ্ছে? সরকার কি গাছ আছে লাগাচ্ছে আর তার ঝাড়া দিচ্ছে, পড়ে যাচ্ছে? কোথা থেকে দিচ্ছে? এই পৃথিবীরই, এই গ্রামেরই যে গরিব মানুষগুলো, যারা রোজ কঠোর পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করছে, সারাদিন না খেয়ে থাকছে। কেন না খেয়ে থাকছে? যে আমি যদি খেয়ে ফেলি পাবো তো সারাদিনে ধরো 400 টাকা, আর তাই দিয়ে যদি কিছু খাই তাহলে আমার ছেলেটার ওই যে পড়তে যায় স্কুলে তো পয়সা লাগে না, কিন্তু পড়তে যায় সেখানে টাকা লাগে, সে টাকাটা দেবো কি দিয়ে? তাই আমি না খেয়ে থাকি। বোঝা গেল? এইভাবে যে কষ্ট করেও যে মানুষগুলো সংসার চালাচ্ছে, তাদেরই আবার একটা টাকা সরকার ট্যাক্স হিসেবে নিয়ে নিচ্ছে। তুমি বলে কত টাকার ট্যাক্স নেয় সরকার? শুধু ওইভাবে সোজাসুজি ট্যাক্স নেয় না, সরকার ঘুরিয়ে ট্যাক্স অনেক বেশি নেয়। তুমি একটা সামান্য ওষুধ কিনতে যাবে, যে ওষুধটা কিনতে গেলে, ওষুধটা তৈরি করতে গেলে হয়তো খরচ পড়েছে সরকারের 2 টাকা, একটা ট্যাবলেট তৈরি করতে খুব বেশি হলে খরচা পড়েছে 2 টাকা, আর সেই ট্যাবলেটটা সে বিক্রি করছে 40 টাকায়। এই যে 38 টাকা বেশি নিচ্ছে, বুঝতে পারছো? এই টাকাগুলো কাদের কাছ থেকে নিচ্ছে? এই জনগণের কাছ থেকে। তা সেই জনগণের কাছে যে টাকাটা নিচ্ছে, সেই টাকাটাই ঘুরিয়ে আবার তোমাদেরকে দিচ্ছে। তা তোমরা
যারা কষ্ট করে পয়সা রোজগার করে, মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করে, তারা কিন্তু তাদের কাছে তোমরা ঋণী। তাই তোমাদের একটা কর্তব্য আছে। কি কর্তব্য? তোমাদের প্রথম কর্তব্য যে তোমাদের ছাত্র জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তোমরা কাজে লাগাও, লেখাপড়া মন দিয়ে শেখো, নিজের শরীর মন সুস্থ রাখো, অলসতা একেবারে দূর করো, মানুষ হও, চরিত্রবান মানুষ হও। বোঝা গেল? এরপরে স্বাবলম্বী হও, হয়ে চাকরি বাকরি যা করার করো, পড়াশোনা করো, করে চাকরি বাকরি করবে, যা কিছু করো। এরপরে কি হবে? এই দেশেরই মানুষ, গরিব মানুষগুলো তোমাদেরকে দিয়েছেন, তাদেরকে তাদের জিনিস ফিরিয়ে দেওয়া। তোমরা যখন বড় হবে, চাকরি করবে, তখন দেখা যাবে যে এই গ্রামের অনেক গরিব ছেলে মেয়ে আছে, তারা যাতে লেখাপড়া শিখতে পারে, তাদের যাতে কোনো কিছুর অভাব না হয়, তার জন্য তুমি তাদের সাহায্য করো। তা নিজে যেমন বড় হবে, তা আবার বড় হওয়ার পরে অপরকে সেইভাবে বড় হতে সাহায্য করবে। স্বামীজি এটাকেই বলছেন বি অ্যান্ড মেক, মানে আগে নিজে তৈরি হও এবং পরে অপরকে সাহায্য করো। স্বামীজি বলছেন সাহায্য করো না। তোমরা যত স্বামীজিকে পড়বে, জানবে, তত আর বুঝতে পারবে এটা হচ্ছে পূজা করা। কেন পূজা করা হলো? প্রত্যেকের মধ্যে তো সেই ভগবান আছেন। সেই ভগবানকে তুমি যত তাকে তুমি হাত ধরে কাছে টেনে নিচ্ছ, তার জন্য তুমি একটু ভাবছো, চিন্তা করছো, তত তুমি নিজেও ভগবান হয়ে যাবে। আর যদি তুমি ওই সারাদিন শুধু খারাপ ছেলেদের সঙ্গে মেলামেশা করো, সময়ের অপচয় করো, তাহলে কি হবে? ওই বাকি জীবনটা 20 বছর 22 বছর পর্যন্ত ধরো স্কুল কলেজে থাকবে, কেউ কেউ তো তার আগেও ছেড়ে দেয়, দিয়ে তারপরে কি হবে? মাঠে ঘাটে শুধু কাজ করবে না, কাজকর্ম না পেয়ে চোর, বদমাইশ, গুন্ডা এইসব হয়ে যাবে, তারপরে পুলিশে ধরে পেটাবে, মেরে ফেলে দেবে। আর যে মানুষটা নিজের জীবনে ঠিক মতো দাঁড়াবে, বড় হবে, ভালো চাকরি বাকরি করবে, তারপরে সে সমাজকে কিছু দিতে পারবে, তাকে কি হবে? তাকে সমাজের সব মানুষ ভালোবাসবে। আর কি হবে? মৃত্যুর পরে তাকে সবাই মনে রাখবে। এই দেখো, আমরা তো আমাদের যেটা বলছিলাম, পাড়ার লোককে মরে গেল তাকে পরের দিন ভুলে যাই, কিন্তু ক্ষুদিরাম বসুকে মনে রাখছি, বুদ্ধদেবকে 2500 বছর আগে যিনি চলে গেছেন তাকে আজও মনে রাখছি, যীশু খ্রিস্টকে মনে রাখছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে রাখছি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে মনে রাখছি, মহাত্মা গান্ধীকে মনে রাখছি, স্বামী বিবেকানন্দকে মনে রাখছি। কেন রাখছি? এনাদের মনে এরা আমাদেরকে কিছু না কিছু দিয়েছে। তুমিও যদি সমাজকে এরকম কিছু না কিছু দিতে পারো, তুমিও যদি নিউটনের মতো কিছু না কিছু একটা আবিষ্কার করতে পারো, আর্কিমিডিসের মতো কিছু না কিছু একটা আবিষ্কার করতে পারো, আইনস্টাইনের মতো কিছু না কিছু একটা আবিষ্কার করতে পারো, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো কিছু না কিছু একটা করতে পারো, জগদীশচন্দ্র বসুর মতো কিছু না কিছু করতে পারো, নেতাজির মতো কিছু না কিছু করতে পারো, স্বামীজির মতো কিছু না কিছু করতে পারো, তাহলেই তোমাকে জগৎ মনে রাখবে। এমনকি তোমার জীবিত অবস্থায় তুমি দেখে যেতে পারবে যে তোমার ফটোতে লোকে পুজো করছে। আর যদি তুমি এইভাবে জীবনের প্রতিটা মুহূর্তের অপচয় করো, নিজে আমি কি করে বড় হব, মানুষ হব, সেই চিন্তা না থাকে, আমি কেন এই পৃথিবীতে এসেছি, আমার জীবনকে আমি সার্থক করব, আমি জীবনে সফল হব, এই চিন্তা যদি তুমি না করো, তুমিও হারিয়ে যাবে। আরো লাখ লাখ কোটি কোটি মানুষ যেমন হারিয়ে গেছে, তুমিও তেমন হারিয়ে যাবে। এইবার কে চাও হারিয়ে যেতে, আর কে চাও চিরজীবন মানুষের মনে বেঁচে থাকতে? দেখো, আমার স্কুলে পড়তে হবে, না পড়লে শিক্ষক শাস্তি দেবেন বা কিছু, তার জন্য পড়াশোনা না। পড়াশোনা কিসের জন্য? নিজেকে নিজে জানার জন্য। এই নিজেকে নিজে জানাই হচ্ছে সবথেকে বড় জানা। এই নিজেকে নিজে জানার জন্য, আমি কে, আমি কি জন্য এই পৃথিবীতে এসেছি, তার জন্য কতদিন থাকবো, আর কিভাবে আমি এই পৃথিবীর বুকে একটা আঁচড় কেটে যেতে পারবো। স্বামীজি বলছেন যে জন্মেছিস যখন আঁচড় কেটে যা, মানে এই পৃথিবীতে যখন এসেছিস এমন একটা কিছু কর যাতে তুই চলে যাবার পরেও তোকে সবাই মনে রাখে। দেখো, বেশিরভাগ মানুষ কি, সব মানুষই যেদিন জন্মগ্রহণ করে সেদিন সে কি করে?
যেদিন সে জন্মগ্রহণ করে সেদিন সে কি করে? কাঁদে। প্রথম কি করে? বাচ্চাটা কাঁদে না? হ্যাঁ, কেউ আছো ছোটবেলায় কাঁদনি? জন্মের পরে হাত তোলো তো দেখি। সবাই কাঁদে। আর যেদিন যায় বেশিরভাগ মানুষই কাঁদে। তা দুটো এক হওয়ার তো কথা না। কেন? যেদিন এসেছিল সেদিনও কাঁদে, আর যেদিন যাচ্ছে সেদিনও কাঁদে। কেন কাঁদবে? কান্নার তো কথা না। কবি বলছেন, তুমি যেদিন এসেছিলে তুমি সেদিন কেঁদেছিলে, আর সবাই কি করেছিল? আনন্দ করেছিল। আর তুমি যেদিন চলে যাবে সেদিন যেন তুমি আনন্দ করো আর সবাই যেন কাঁদে। কিন্তু হয় কি আমাদের? উল্টো। বেশিরভাগ মানুষ আমরা হই কি? যেদিন এসেছি সেদিনও কাঁদি, যেদিন যাই সেদিনও কাঁদি। যেদিন আসি কেন কাঁদি? কাঁদবার সময় বাচ্চাটা কি বলে? প্রথম যখন কাঁদে, ওয়া ওয়া। হ্যাঁ, হিন্দিতে বললে কি বলবে? একা একা। মানে সে বলে এ কোথায় এলাম, কোথায় এলাম। মানে একটা অপরিচিত জায়গা তো। সে মায়ের পেটে ছিল, বেশ আনন্দে ছিল, কোনো চিন্তা ভাবনা ছিল না। মায়ের পেটে ছিলাম, যোগে ছিলাম, মানে ভগবানের সঙ্গে ছিলাম। আর যেই চলে এলাম, মাটিতে এসে পড়লাম, অমনি কেঁদে উঠলাম, একা একা। মানে এখানে আমার ভালো লাগছে না। বাচ্চাটা তখন ভালো লাগছে না, তাই কাঁদছে। কিন্তু সবাই কি করছে? আনন্দ করে উঠছে, শাঁখ বাজিয়ে উঠছে, উলুধ্বনি দিচ্ছে যে অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, আর দারুণ সুন্দর দেখতে হয়েছে, সবাই আনন্দ করে। এইবার সেই ছেলেটি ছোটবেলায় তো সবার কোলে কোলে থাকে, সবাই তাকে ভালোবাসে, এ গাল টিপে আনন্দ করে, ও একটু চুমু খেয়ে আনন্দ করে। বাচ্চা ছেলেটার করে না? আর যখন একটু একটু করে বড় হয়, তারপরে কি হয়? তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটা পড়েছো? কে পড়েছো ছুটি গল্প? পড়েনি কেউ মনে হয়। এখনকার এরা বড় অভাগা, সময় নেই পড়াশোনা করার, কেউ গল্পও বলে না ওদের রে। ছুটি গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প, সময় আছে তো হাতে? মাস্টারমশাই সময় আছে? সময় না থাকলে বলবেন। ছুটি গল্পে দুই ভাই আছে, দুটো ভাই, মাখন আর ফটিক। দুই ভাইয়ের মধ্যে ছোট ভাইটা পড়াশোনা ইত্যাদিতে ভালো, আর বড়টা পড়াশোনা তেমন ভালো না, দুরন্ত, গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, নদীর পাড়ে টাড়ে ঘুরে বেড়ায়। ছোটবেলায় ওদের বাবা মারা গেছে, তো ওদের বাড়িতে বহুদিন পরে ওর মামা এসছে। মামা ওদের চেনে না, আর ওরাও মামাকে চেনে না। মামা এসে তখন জিজ্ঞাসা করছে তার বোনকে, মানে ফটিকের মাকে জিজ্ঞাসা করছে, কে রে তোর তোর কোন ছেলে কেমন? তা বড় ছেলের নামে তো মা খুব নিন্দা করছে, আর ছোট ছেলের খুব প্রশংসা করছে। তা মামা এবার যখন শুনলো বড় ছেলেটা পড়াশোনা করছে না, ঘুরে ঘুরে বেড়ায়, তখন বললো যে আমি ওকে নিয়ে চলে যাব। 13-14 বছর বয়স ছেলেটির, নিয়ে চলে যাব, এবং ও তো খুব আনন্দ, মামার সঙ্গে যাবে, মামা বাড়ি যাবে। মামা বাড়ি যেতে সবারই আনন্দ। এবার মামা বাড়ি যাওয়ার পরে মামি তো দেখেই মনে করলো এ কোন আপদকে ধরে নিয়ে এলে। এ একেবারে গ্রামের ছেলে, গেও লেখাপড়া জানে না, কিছু না। আমার ছেলে মেয়েরা শহরের ছেলে মেয়ে, তারা ভালো স্কুলে পড়ে, ইংরেজি বলতে পারে, আর তার কাছে গেওটাকে নিয়ে আসলে এর কাছ থেকে আমার ছেলেমেয়েরা কি শিখবে? আর আমার ছেলেমেয়েরা খারাপ হয়ে যাবে। এই করে মামি তো রোজই মামাকে খুব বকাবকি করে। এইবার ভাবো তো দেখি, একটু কল্পনা করো যে তোমাদেরই মধ্যে কেউ হয়তো এইরকম কলকাতাতে কোনো বাড়িতে গেছো, সেখানে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, কিন্তু তোমাকে কেউ ভালোবাসে না, তোমাকে কেউ ভালোবাসে না। তুমি কোনো একটা কাজ করতে গেলেই বলে, এই তোকে এটা করতে হবে না, এক্ষুনি তো এটা ভেঙে ফেলবি, তুই কি দেখেছিস কোনোদিন এই জিনিস? তুই এটা জিনিস ধরতে যাচ্ছিস, এইরকম যদি তোমাকে বলে, তোমার ভালো লাগবে সেখানে? এইভাবে ওকে কেউ ভালোবাসে না, আর ওকে কেউ কোনো কাজকর্ম করতে দেয় না, কিছুই দেয় না, ওর সঙ্গে কেউ কথা বলে না,
ও এবার মন খারাপ হয়ে পড়ল। এরই মধ্যে ও একদিন এই রকম শ্রাবণের বর্ষায়, শ্রাবণ ভাদ্রের বর্ষায় ওইভাবে বেরিয়ে পড়ল যে আর এখানে ভালো লাগছে না, কোথাও একটু চলে যাই। বাচ্চা ছেলে চলে গেল। এইবার দুদিন পরে তাকে খুঁজে পাওয়া গেল জল কাদায় কোথায় পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে তাকে মামা ধরে নিয়ে আসলো, প্রচণ্ড জ্বর, জ্বরের মধ্যে সে বকছে, মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব, বাড়ি যাব। মামা বলছে এই তো কদিন পরে পুজোর ছুটি পড়বে, তখন যাবি, আর তখন যাবি। এইভাবে করতে করতে সে বেঘোরে জ্বরে সে মরেই গেল, তার আর যাওয়া হলো না। এই গল্পটা তোমরা পারলে পড়বে, এর থেকেই তোমরা বুঝতে পারবে যে নিজের জীবনে এই স্বাবলম্বী হওয়ার কত দরকার। সে যদি ছোটবেলা থেকে গ্রামে আছে, গ্রামেই আছে, কিন্তু লেখাপড়াটা মন দিয়ে করতো, তাহলে আর তার মা তাকে মামার কাছে পাঠিয়ে দিত না। তাই সর্বদা জানবে যে আমাকেই আমার ভাগ্যকে গড়তে হবে। স্বামীজি বলছেন যে তুমি আজ যা ভাবছো কাল তুমি তাই হবে। তার মানে আমাদেরকে প্রত্যেকে স্বপ্ন দেখতে হবে। কিরকম স্বপ্ন দেখতে হবে? যে আমি কিছু না কিছু এই জীবনে করবই, আমি কিছু না কিছু এই জীবনে করবই, আর আমি জীবনে বড় হব, মানুষ হব, চরিত্রবান হব। আর এই পৃথিবী আমাকে অনেক কিছু দিচ্ছে, আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, সমস্ত কিছু দিচ্ছে। এই পৃথিবীর সমস্ত কিছু আমাকে শিক্ষা দিচ্ছে, সবার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, সবার কাছ থেকে আমি শিখবো, আর নিজের জীবনে সেটাকে কাজে লাগাবো। এবং এই জীবনে আমি বড় হয়ে এই পৃথিবী আমাকে, পৃথিবীর মানুষ, পৃথিবীর জল, আলো, বাতাস আমাকে এই যে বড় হতে যা যা দিয়েছে তা কিছু আমি আমার সাধ্যমতো আবার ফিরিয়ে দেব। তাহলে সেই স্বামীজির কথায় প্রথমে আমি মানে নিজে তৈরি হব, তারপর অপরকে তৈরি করব। আর এর জন্য আমার সম্পদ কি? আমার সম্পদ হচ্ছে এই শরীর আর এই মন। মনে আমি কখনো ভেঙে পড়বো না, সর্বদা মনে সাহস রাখবো, সর্বদা এগিয়ে যাব। আর এগিয়ে যাওয়ার মন্ত্র আরেকটা কি বললাম? কখনো কোনো কিছুতে ভয় পাবো না, কখনো কোনো কিছুতে ভয় পাবো না। আর কি? জীবনের একটা মুহূর্ত নষ্ট করব না, অলসতা দোষে রাখো। তাহলে কি খেলাধুলা করব না? হ্যাঁ, সব কিছুই করবো। যখন যেটি কাজ সেই কাজটি 16 আনা মন নিয়ে করব। যখন আমি খেলতে গেছি খেলার মাঠে, তখন পড়ার চিন্তা করব না। যখন পড়তে বসেছি মন দিয়ে পড়াটাই করব। যখন ক্লাসে শিক্ষকের পাঠ শুনছি তখন মন দিয়ে সেটাই শুনব। যখন যে কাজটা তখন সে কাজটাই করব। বুঝতে পেরেছ? আর যখন যেটা দেখছি বা শুনছি বা যা কিছু খাচ্ছি, যা কিছু করছি, সব কিছু হচ্ছে আমি আমার এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা গ্রহণ করছি। যা কিছু গ্রহণ করছি সেটাই কিন্তু আহার। কোনোটা শরীরের আহার, কোনোটা মনের আহার। এবার তার মধ্যে দিয়ে বিচার করে ভালোটা নেব, খারাপটা নেব না। টিভিতে একটা প্রোগ্রাম হচ্ছে, এবার টিভি দেখা মানেই কিন্তু খারাপ না, আমি এটি দেখব কি দেখব না। আমি ছাত্র, আমার এটা দেখা উচিত কি উচিত না। বোঝা গেল? কোনো বন্ধু বলল চল যাই অমুক বাগানে যাই, গিয়ে নারকেল পেড়ে খাই, আমার এখন যাওয়া উচিত কি উচিত না। আমার ক্লাস ফাঁকি দিয়ে তার সঙ্গে যাওয়া উচিত কি উচিত না। তোমাদেরকে সেই গল্পটা বলেছিলাম, ঘটনাটা মনে আছে? নারকেল পাড়ার গল্পটা ভুলে গেছো? তোমাদের বলেছিলাম কিন্তু। সে ছেলেটার নাম মনে আছে? তোমরা কিন্তু এই যে ক্লাস 8-এর যারা গেছো, দেখা গেল তাহলে একজনও আমার কথা শোনোনি। আমি খুব আশা করেছিলাম যে একজন হলেও আমার কথা শুনবে। তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যার পরে মনে করে করে নোট করে রাখো। সে ছেলেটির নামও ভুলে গেছো। ক্লাস 10-এর ছাত্র অঞ্জন কর্মকার, তার গল্প বলেছিলাম।
সালটা ছিল 1984 কোনো এক দুপুরবেলা। এবার মনে পড়ছে আমাদেরই ছোটবেলার ঘটনা, আমাদেরই থেকে এক ক্লাস ওপরে পড়তো সে, ভুলে গেছো? দুপুরবেলা, তখনকার দিনে তো স্কুলে এরকম চারিদিকে পাঁচিল দেওয়া বা এত কিছু ছিল না, তার টিফিনের সময় অনেকে পালিয়ে চলে যেত। তা বন্ধুরা বলল, অঞ্জন চল আজকে টিফিনের সময় পালিয়ে গিয়ে ওই ব্রাদার বাগানে চলে যায়। ব্রাদার বাগান বলে একটা বাগান ছিল, সেই বাগানে প্রচুর নারকেল গাছ, অনেক লম্বা লম্বা প্রচুর নারকেল গাছ, নারকেল পেরে খাবো। অঞ্জন ভালো নারকেল গাছে উঠতে পারত, আর খুব ভালো ফুটবলার ছিল, খুব ভালো গোলকিপার ছিল, ডিস্ট্রিক্টে খেলতো, তখনকার সময়তে ডিস্ট্রিক্টে খেলতো, খুব ভালো গোলকিপার ছিল অঞ্জন কর্মকার। তাকে নিয়ে বন্ধুরা গেল সে বাগানে, অঞ্জনকে গাছে তুলে দিল। অঞ্জন গাছে উঠে এক কাঁদি ডাব গাছ থেকে কাটলো, কেটে এবার ওটা নিচে ফেলতে যাবে, ফেলতে গিয়ে ওই ডাবের কাঁদির সাথে নিজেও পড়ে গেল, পড়ে গিয়ে তার দুটো হাত ভেঙে গেল, দুটো হাত একই সঙ্গে, এবং হাত দুটো তার এই যে এখান থেকে কনুয়ের উপর থেকে এখান থেকে কেটে বাদ দিতে হলো, দুটো হাত তার কেটে বাদ দিতে হলো। তারপরে কি হলো আমরা শুনলাম যে ওর দুটো আর্টিফিশিয়াল হ্যান্ড লাগানো হবে, মানে কৃত্রিম হাত। তখনকার দিনে প্রচুর টাকার দরকার দুটো হাত লাগাতে গেলে। তার জন্য ওই অঞ্চলে একটা বড় মানে সঙ্গীতের আসর হলো। অনুপ জালোটার নাম শুনেছো তোমরা, বড় গায়ক অনুপ জালোটা, তাকে নিয়ে আসা হলো, এবং সেই সময়তে 50 টাকা করে টিকিট। 50 টাকা মানে তখনকার দিন অনেক ব্যাপার, এখন 500 টাকারও অনেক বেশি। তা সেই টিকিট কেটে যে পুরো একদম পুরো প্যান্ডেল ভর্তি লোক হলো, প্রচুর লোক হলো, তাহলে অনেক টাকা উঠলো। সেই টাকা দিয়ে ওর হাত লাগানো হবে শোনা হলো, কিন্তু হাত কিন্তু তার এখনো লাগানো হয়নি। সে কিন্তু সারা জীবন পঙ্গু হয়েই পড়ে রইল। সে নিজের হাতে খেতেও পারে না, স্নানও করতে পারে না, কিছুই পারে না। তাহলে আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ও যদি একটু ভাবতো যে নারকেল তো সবাই খাবে, আমাকে গাছে উঠতে বলছেন, তাহলে উঠবো কি উঠবো না? আমার কি এই সময় আমি স্কুলে এসেছি, স্কুল পালিয়ে অন্যদের সঙ্গে চলে যাওয়া উচিত কি উচিত না? যে কোনো কাজ করবার আগে আমি প্রত্যেককে বলছি, তোমরা ভাবনা করবে একবার যে এইটি আমার করা উচিত কি উচিত না। ভাবনা যে করতে না পারে সে হচ্ছে পশু হয়ে গেল। পশু আর মানুষের সঙ্গে পার্থক্য কি বলো তো দেখি? পশু আর মানুষের সঙ্গে পার্থক্য কি? এই যে বিড়াল কুকুর বলো, হ্যাঁ, পশু কোনো কিছু চিন্তা করতে পারে না, এটা ভালো না খারাপ, এটা করব কি করব না, এটা চিন্তা করতে পারে না। কিন্তু মানুষ চিন্তা করতে পারে। যেমন ধরো কোথাও 5টা কুকুর আছে, তাদের মধ্যে তুমি একটা রুটি ফেলে দিলে, কি করবে ওরা? 5টা রুটি, এই 5 জনে 5টা কুকুর ওই একটা রুটি খাওয়ার জন্য মারপিট শুরু করে দেবে। কিন্তু 5টা তোমরা বন্ধু যাচ্ছ, এর মধ্যে একটা আম পড়লো গাছ থেকে, এই আমটা নেওয়ার জন্য কি 5 জন মারপিট করবে? করবে না। এই হচ্ছে মানুষ ও পশুর মধ্যে পার্থক্য। আমাদের সর্বদা যে কোনো কাজ, চিন্তা ভাবনা, যা কিছু করার সময় আমাকে ভাবতে হবে, আমি এটা মানুষের মতো করছি তো না পশুর মতো করছি। আমি যে কোনো কাজ করার আগে আমাকে ভাবতে হবে, যে কোনো কথা বলার আগে, যে কোনো চিন্তা করার আগে আমাকে ভাবতে হবে যে এই কাজটা, এই চিন্তাটা, এই কথাটা অন্য কাউকে কষ্ট দেবে না তো, অন্য কারো দুঃখের কারণ আমি হব না তো। তাহলে আরেকটি ঘটনা শোনো, আজ থেকে 100 বছর আগের কথা। কেরালার প্রত্যন্ত গ্রাম, তার নাম, গ্রামটির নাম ত্রিক্কুর। সেখানে পাহাড়ের উপরে একটা ছোট্ট মন্দির আছে, সত্য ঘটনা বলছি।
পূর্ণা নদী, তার পাশ থেকে পাহাড়, পাহাড়ের উপর একটা ছোট শিব মন্দির আছে। সেই শিব মন্দিরের গায়েই একটি বাড়ি, সেই বাড়ির তোমাদেরই মতন একটি বাচ্চা ছেলে, আরো আশেপাশের কয়েকটি ছেলে মিলে খেলাধুলা করছে। তাদের বয়স ওই 11-12 বছরের মধ্যে সব। এর মধ্যে একটি ছেলে একটু গন্ডগোল করেছে বন্ধুদের সঙ্গে, আরেকটি ছেলে, তার নাম শঙ্কর, কেরালার নাম শঙ্করন, সেই শঙ্কর ওকে একটি খারাপ কথা বলেছে। তোমরা রেগে গেলে অনেকে খারাপ কথা বলো না, গালি দেওয়া যেটাকে বলে, বলো তো কেউ? বলবে না। কেন বলবে না? এর মধ্যে উত্তরটা পেয়ে যাবে, শোনো। তো শঙ্করন বন্ধুকে একটা খারাপ কথা বলেছে। শঙ্করনের মা কাছাকাছি ছিলেন। শঙ্করনের মা শুনতে পেয়ে শঙ্করনকে বললেন, বাবা তোমার জিভে বলো তো কোন দেবতা থাকেন? শঙ্করন বললেন, মা তুমি তো বলেছ আমার জিভে মা সরস্বতী আছে। তা মা সরস্বতী যেখানে অধিষ্ঠান, সে জীব, তাকে তুমি কেন অপবিত্র করছো? খারাপ কথা বললে তো জীব অপবিত্র হয়ে যায়। তা অপবিত্র জায়গায় কি মা সরস্বতী বসবেন, থাকবেন? আর মা সরস্বতী যদি না বসেন, না থাকেন, তুমি কি লেখাপড়া শিখে বড় হতে পারবে? তুমি কিন্তু বাবা আজ থেকে আর কাউকে কখনো খারাপ কথা বলবে না। শঙ্করন, সেই 11-12 বছরের বাচ্চা ছেলেটি, তিনি যখন 95 বছর বয়স, সেই বাচ্চা ছেলেটির যখন 95 বছর বয়স, বৃদ্ধ, তখন তার মুখ থেকে আমরা শুনেছি এই দিনের ঘটনাটা। তিনি বললেন, 95 বছরের সেই বৃদ্ধ, তিনি বললেন যে দেখো, সেই দিন আমার মা যে কথাটা বলেছিলেন, আমি কিন্তু সারা জীবন সেই কথাটা মনে রেখেছি। আমি আমার জীবনে কখনো কাউকে কোনো কটু কথা বলিনি, কোনো খারাপ শব্দ আমার জীবনে তারপর থেকে আর ব্যবহার করিনি। কে জানো সেই 95 বছরের বৃদ্ধটি কে ছিলেন? আজ তার শরীর চলে গেছে, 2005 সালে তিনি শরীর ত্যাগ করেছেন। তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের ত্রয়োদশ প্রেসিডেন্ট মহারাজ, শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। তিনি সারা জীবন এই মায়ের উপদেশটি মনে রাখার জন্য সত্যিকারেরই তার জিভে মা সরস্বতী অধিষ্ঠিতা হয়েছিলেন। তিনি মাত্র 17 বছর বয়সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। তখন তিনি 9 থেকে 10-এ উঠেছেন সবে, মাত্র 17 বছর বয়স। তখন তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে কি হয়ে যান? তিনি ব্রহ্মচারী হয়ে যান, পরে সাধু হয়ে যান, সন্ন্যাসী হয়ে যান। তোমরা সন্ন্যাসী দেখেছো তো? আচ্ছা, সেই তিনি সন্ন্যাসী হয়ে যান। সন্ন্যাসী হয়ে তিনি বেলুর মঠে আসেন। বেলুর মঠে তিনি যখন আসেন, তখন তো বাচ্চা ছেলে। তখনকার সময়ে তিনি লেখাপড়া সব ছেড়ে দিয়ে চলে এলেন। এসে তাকে তখনকার সময় যে আশ্রমে ছিলেন, তাকে সারাদিন কঠোর পরিশ্রম করতে হতো। এই উনুন ধরানো, কাঠ কাটা, কয়লা ভাঙা, বাগানের কাজ, গোয়াল ঘরের কাজ, বাজার করা, রান্না করা, সমস্ত কিছু করতে হতো। ঠাকুর মন্দিরের কাজ, সমস্ত কিছু করেও তিনি কিন্তু যখনই সুযোগ পেতেন তখনই একটু পড়াশোনা করতেন। স্বামীজির যে কমপ্লিট ওয়ার্কস আছে, তোমরা বড় হলে জানবে, বাংলায় বলে বাণী ও রচনা, 10টা খণ্ড আছে। ইংরেজিতে তেমন আছে কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। তিনি তো কেরালার মানুষ, তিনি তো বাংলা জানেন না। তা তিনি ওই ছোটবেলা থেকেই কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ওই 10টা বই 64 বার পড়েছেন। একবার দুবার না, 10টা বইকে 64 বার পড়েছেন ওনার জীবনে। শুধু ওই বই না, গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ, উপনিষদ, বেদ ইত্যাদি ইত্যাদি যত বড় বড় বই, এছাড়া যত বিজ্ঞানের বই, সমস্ত কিছু উনি পড়েছেন ওনার জীবনে। এবং উনি এত বড় পণ্ডিত ছিলেন যে স্কুল কলেজের বিদ্যা না থাকলেও তিনি 7টা ভাষায় অনর্গল কথা বলতে পারতেন, লিখতে পারতেন, সব কিছু পারতেন। 7টা ভাষা।
ইংরেজি, বাংলা, নিজের ভাষা, মালায়ালাম ভাষা, হিন্দি ভাষা, সংস্কৃত ভাষা, তামিল ভাষা, তেলেগু ভাষা, এতগুলো ভাষায় উনি অনর্গল কথা বলতে পারতেন। এবং ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের দীর্ঘ 50 বছরে উনি স্বাধীন ভারতবর্ষের কালচারাল অ্যাম্বাসাডার ছিলেন। কালচারাল অ্যাম্বাসাডার কাকে বলে? সংস্কৃতির দূত। অর্থাৎ ভারত সরকার ওনাকে সারা পৃথিবীতে যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সেখানে ভারতের কথা বলার জন্য পাঠিয়েছিলেন। তিনি ভারতের কথা, বেদান্তের কথা, উপনিষদের কথা, সারা ভারতবর্ষের যে জ্ঞানের কথা সারা পৃথিবীর মানুষকে শুনিয়েছেন। বলা হয় স্বামী বিবেকানন্দের পরে দ্বিতীয় জ্ঞানী মানুষ হচ্ছে ইনি। তাহলে তিনি কি করে হলেন? 50 বছরের উপর পৃথিবীর প্রায় সব দেশে উনি ঘুরেছেন, ভারত সরকার ওনাকে ঘুরিয়েছেন। উনি যখন দিল্লি আশ্রমের প্রধান ছিলেন, দিল্লিতে আমাদের একটা বড় আশ্রম আছে, সে আশ্রমে যখন প্রধান ছিলেন তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তোমরা নাম শুনেছ, জওহরলাল নেহেরু, তিনি এসে ওই মাঠে ঘাসের পরে বসে ওনার লেকচার শুনতেন। কেন ঘাসের পরে বসে শুনতেন? দিল্লি আশ্রমে ধরো সন্ধ্যাবেলা লেকচার হবে, ওনার বক্তব্য হবে, দুপুর থেকে মাঠ ভরে যেত, দুপুর থেকে মাঠ ভরে যেত, জায়গা থাকতো না। জওহরলাল নেহেরু করতেন কি, ওনার একজন কাজের লোক ছিলেন, তাকে পাঠিয়ে দিতেন, সে গিয়ে দুপুরবেলা গিয়ে ওনার জন্য জায়গা রেখে বসে থাকতো। জওহরলাল নেহেরু সন্ধ্যাবেলা আসতেন, তিনি তো প্রধানমন্ত্রী, তার তো অনেক কাজকর্ম আছে, তিনি তো দুপুরবেলা এসে বসে থাকতে পারেন না। তখন ওই জায়গাটা, ওই যে ওনার যে কাজের লোক যে জায়গাটা রেখেছেন সেই জায়গাটা এসে জওহরলাল নেহেরু বসতেন। এত বড় পণ্ডিত ছিলেন। কি করে হলেন? শুধুমাত্র মায়ের একটা কথায় বিশ্বাসে। তা তোমাকে বিশ্বাস করতে হবে যে আজকের এই যে কথাগুলো শুনলে আমার ভেতরে অফুরন্ত শক্তি আছে, আমিও জীবনে বড় হব, আর এই পৃথিবীতে যখন এসেছি আমিও জীবনে এমন কিছু করে যাব যাতে এই জীবনেই আমি বিখ্যাত হতে পারি। তাই নিজেকে নিজে নিয়ে ভাবতে হবে যে আমি কে, আর আমার কোন জিনিসটা ভালো লাগে। যার যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটাকে ফোকাস করো, সেই ব্যাপারটা সে এগিয়ে যাও। যে খুব ভালো ফুটবল খেলতে পারে সে এমনভাবে ফুটবল খেলাটাকে ভালোবাসো যে রাত্রিবেলা ঘুমের মধ্যেও তুমি ফুটবল খেলছো। যে ভালো ছবি আঁকতে পারে সে এমনভাবে ছবি আঁকাটাকে ভালোবাসো, ছবি আঁকতে শেখো যে তুমি চোখ বুঝেও সুন্দর ছবি আঁকতে পারো। বোঝা গেল? নিজেকে নিজে ভাবো, নিয়ে প্রত্যেকে ভাবো যে আমি কি জন্য পৃথিবীতে এসেছি আর কি করছি, আর সময়ের অপচয় করছি না তো। সময়ের অপচয় কেউ করো না। নাও, তোমরা সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে, আর জীবনে বড় হও, এই আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।